1908 সালের 11ই আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম শহীদ ক্ষুদিরাম বসুর ফাঁসির দিন ধার্য হয়। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার ষড়যন্ত্র এবং 2 নিরাপরাধ ব্রিটিশ মহিলার হত্যার অপরাধে ফাঁসির মঞ্চে প্রাণ দেন এই মহান বিপ্লবী। তার বিচারের সময় আইনজীবীদের অনেকে মনে করেছিলেন বিপ্লবীদের প্ররোচনায় তিনি এই কাজ করেছেন, কারণ তার বয়স এতটাই কম ছিল। কিন্তু সত্যি হলো এই যে ছোট থেকেই ভারতবাসীর ওপর ব্রিটিশদের অত্যাচার তার মনে এক বিদ্বেষ তৈরি করেছিল। 2 দিদির পর ত্রৈলোক্যনাথ ও লক্ষ্মীপ্রিয়ার ঘর আলো করে জন্ম হয়েছিল তার, কিন্তু তার আগে আরও 2 ছেলে মাতৃগর্ভেই মৃত্যু হয়েছিল লক্ষ্মীদেবীর। তাই কুসংস্কার মেনে 3 মুঠো খুঁতের বিনিময়ে ছেলেকে বিক্রি করে দেন তারই মেয়ে অপরূপা দেবীর কাছে, আর তাই তার নাম হয় ক্ষুদিরাম। ক্ষুদিরাম বাবা মার থেকে দূরে দিদির কাছেই মানুষ হন। 1903 সালে স্যার অরবিন্দ ও নিবেদিতা মেদিনীপুরে গিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে জনগণকে উৎসাহিত করতে। মাত্র 14 বছরের কিশোর ক্ষুদিরাম অনুপ্রাণিত হয়েছিলেন তাদের ভাষণ শুনে। 1904 সালে মেদিনীপুরের মূল শহরে চলে আসেন তিনি। ভর্তি হন মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন। এখান থেকেই শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুও তাকে উদ্বুদ্ধ করেছিলেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় পড়াশোনা শেষ করে ক্ষুদিরাম যোগ দেন অনুশীলন সমিতিতে, পরে যুগান্তর নামক এক রাজনৈতিক সংগঠনে। সেই সময় কলকাতার ম্যাজিস্ট্রেট ছিলেন অত্যাচারী কিংসফোর্ড। কিংসফোর্ড সেই সময়কার প্রেস, যুগান্তর, বন্দে মাতরম পত্রিকা এসবের কর্মচারী, সম্পাদক এদের বিরুদ্ধে খুব কঠোর সাজা ঘোষণা করতেন। স্বতন্ত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বিরুদ্ধেও খুব কঠোর ছিলেন কিংসফোর্ড, আর তাই তাকে হত্যা করার ষড়যন্ত্র করেন সত্যেন্দ্রনাথ বসু। ক্ষুদিরাম যখন মুখ বেরিয়াতে ছিলেন, সত্যেন্দ্রনাথ তাকে চিঠি পাঠান, তাকে জানান এক বিশেষ কাজে পশ্চিমে যেতে হবে তাকে। তখন বাংলায় পশ্চিমে যাওয়ার অর্থ ছিল বিহারে যাওয়া, আর সেটাই ছিল সত্যেন্দ্রনাথের শেষ চিঠি। কিংসফোর্ডকে হত্যা করার জন্য তীব্র বুদ্ধি, অসীম সাহস ও নিজের প্রাণের মায়া না থাকা 2 সাহসী যুবকের প্রয়োজন ছিল। এতে নির্বাচিত হন মেদিনীপুরের ক্ষুদিরাম বোস ও রংপুরের প্রফুল্ল চাকি। তারা দুজনেই কিংসফোর্ডকে হত্যা করার জন্য এগিয়ে আসেন। এই সময় ক্ষুদিরাম নাকি জুতো কিনতে গিয়েছিলেন। বন্ধুরা খুব অবাক হয়ে যায়, কারণ দেশের জন্য যখন থেকে তিনি কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন জুতো পরা বন্ধ করে দিয়েছিলেন। বন্ধুরা প্রশ্ন করায় তিনি উত্তর দিয়েছিলেন তার বিয়ে। কোথায় হবে তার বিয়ে? তিনি জানান তার বিয়ে হবে উত্তরে, তবে কিভাবে ফিরবেন বা কবে ফিরবেন তা তিনি নিজেই জানেন না, কারণ শ্বশুরবাড়ির লোকেরা নাকি ওনাকে সেখানেই রাখতে চায়। হেমচন্দ্র কানুনগোর সঙ্গে তাদের আলাপ হয়। হেমচন্দ্র কানুনগো বোমা তৈরি করতে শিখেছিলেন, আর তিনি তা শিখেছিলেন ফ্রান্স থেকে। এক শক্তিশালী বোমা এবং প্রফুল্ল চাকিকে একটি পিস্তল ও ক্ষুদিরামকে 2টি পিস্তল দেওয়া হয়। পিস্তল ও বোমা নিয়ে তারা দুজনে রওনা হন মুজাফফরপুরের দিকে। এপ্রিলের শেষে মতিঝিলে অবস্থিত কিশোরমোহন ব্যানার্জির ধর্মশালায় নাম বদলে হরেন ও দীনেশ হিসাবে দুজনে থাকতে শুরু করেন। সেখান থেকেই কিংসফোর্ডের গতিবিধির ওপর তারা নজর রাখেন। পুলিশও কিংসফোর্ডকে সচেতন করেছিলেন। এর আগেও অনুশীলন সমিতির সুশীল সেন কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। 1200 পাতার একটি বইয়ের প্রায় 300 পাতা মাঝখান দিয়ে কেটে বাক্সর মতো করে তার মধ্যে বোমা দিয়ে সেই বইটিকে পাঠিয়েছিলেন কিংসফোর্ডের কাছে। কিন্তু সৌভাগ্যবশত কিংসফোর্ড নিজে সেই বাক্স খোলেননি, তাই তিনি প্রাণে বেঁচে যান। তাই এরপর তারা প্ল্যান চেঞ্জ করেন। কোর্টেও মারার প্ল্যান করা যেত, কিন্তু তাতে নিরাপরাধ অনেক লোক মারা যেত। তাই কিংসফোর্ডকে মারতে চাইলে অন্য কোনো অপশন আছে কিনা সেটাই খুঁজেছিলেন ক্ষুদিরাম বসু। তিনি জানতে পারলেন যে কিংসফোর্ড কোর্ট থেকে বেরিয়ে ইউরোপিয়ান ক্লাবে যান, আর সেটা যদি তার কোর্ট থেকেও খুব বেশি দূরে নয়, কিন্তু সেটি গাড়িতে করেই যান।
তখন তারা ঠিক করলেন যে তারা লুকিয়ে থাকবেন এবং গাড়িতে বোমা মেরে কিংসফোর্ডকে হত্যা করবেন। 1908 সালের 30শে এপ্রিলের রাত দুজনে লুকিয়ে থাকলেন ক্লাব থেকে একটু দূরে একটি গাছের পিছনে, যেখান থেকে কিংসফোর্ডের গাড়ি বের হবে। একটি গাড়িকে বেরোতে দেখেই ক্ষুদিরাম জোরে সেই গাড়িতে বোমা মারেন। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে চুরমার হয়ে যায় সেই গাড়ি। দুজনে সেখান থেকে পালিয়ে যান। দুজন কনস্টেবল তাদেরকে দেখতে পেয়েছিল, কিন্তু দুজনে পালিয়ে গিয়ে দুদিকে চলে যায়। ক্ষুদিরাম সমস্তিপুরের দিকে রওনা দেন। অপরদিকে সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। দুর্ভাগ্যবশত মিস্টার কেনেডির স্ত্রী ও মেয়ে সেই ঘোড়ার গাড়িতে ছিল, আর সেখানেই তারা প্রাণ হারান। সারা রাত খালি পায়ে হেঁটে ওয়াইনি রেল স্টেশন বা বর্তমানে যা পুষা রেলওয়ে স্টেশন নামে পরিচিত সেখানে পৌঁছন ক্ষুদিরাম বসু। সেখানে একটি দোকানে বেঞ্চে বসে পড়েন। তিনি যখন জল খাচ্ছিলেন, পাশে কিছু লোক আলোচনা করছিল যে কিংসফোর্ড মরেনি। সেখানেই তিনি জানতে পারেন যে কিংসফোর্ড মারা যায়নি। তার মুখে আক্ষেপ শুনে পাশেই দাঁড়িয়ে থাকা দুই কনস্টেবল তার কাছে এগিয়ে আসেন। কনস্টেবল শিবপ্রসাদ সিং ও ফতে সিং তারা ক্ষুদিরাম বসুকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন। তখন ক্ষুদিরামের অসংলগ্ন উত্তর তাদের ক্ষুদিরামের প্রতি সন্দেহ বাড়িয়ে দেয়। পুলিশের সাথে হাতাহাতিতে ক্ষুদিরামের পকেট থেকে পড়ে যায় পিস্তল। সঙ্গে সঙ্গে ক্ষুদিরামকে ধরে ফেলেন সেই কনস্টেবলরা। তার কাছে একটি পিস্তল, সেই পিস্তলে 37 রাউন্ড গুলি, 30 টাকা ও রেলওয়ের টাইম টেবিল ছিল। তার পায়ে জুতো ছিল না, পোশাকও ছিল নোংরা। তখন তাকে ধরে নিয়ে আসা হয় মুজাফফরপুরে। প্রথমে তাকে তোলা হয় জেলা শাসক উডম্যানের বাড়িতে। পুলিশ ভ্যানে করে আসার সময় বন্দে মাতরম ধ্বনি দিতে থাকেন তিনি। অন্যদিকে প্রফুল্ল চাকিও ধরা পড়ে যান, কিন্তু তিনি পুলিশের হাতে ধরা পড়ার থেকে নিজেকে মেরে ফেলাই উচিত মনে করেছিলেন, আর তাই নিজের পিস্তল বার করে নিজের মুখে গুলি চালনা করে তিনি আত্মহত্যা করেন। 1908 সালের 1 মে ক্ষুদিরাম বসু ধরা পড়েন। ক্ষুদিরাম বসুর বিরুদ্ধে কোর্টে মামলা চলে। প্রথম হিয়ারিং হয় 1908 সালের 21শে মে। সেখানে জাজ ছিলেন কর্নডলফ নাথুনি প্রসাদ ও জানকী প্রসাদ। ক্ষুদিরামের সঙ্গে আরও দুজন ব্যক্তি, মৃত্যুঞ্জয় চক্রবর্তী ও কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়েরও মামলা চলছিল। সেই কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়, যিনি তাদের ধর্মশালায় আশ্রয় দিয়েছিলেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে। যদিও এই কেস চলাকালীন মৃত্যুঞ্জয় চক্রবর্তীর মৃত্যু হয় এবং কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়ের কেসকেও ক্ষুদিরাম বসুর থেকে আলাদা করে দেওয়া হয়। মান্নাম ও বিনোদ বিহারী মজুমদার ছিলেন সরকার পক্ষের উকিল। কালিদাস বসু, উপেন্দ্রনাথ সেন ও ক্ষেত্রনাথ বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরামের পক্ষে লড়েছিলেন, এবং সেটাও কোনো ফিস ছাড়াই। কোর্টে শুনানি শুরু হয়। সেখানে উকিল বারবার এটা বলার চেষ্টা করেন যে ক্ষুদিরাম যেহেতু বয়স কম, তাই কারোর প্ররোচনায় এই কাজ করেছেন, কিন্তু ক্ষুদিরাম কিছুতেই সেই কথা মানতে রাজি হননি। তার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয় সব তিনি মাথা পেতে মেনে নিয়েছিলেন। অপরদিকে যখন এই মামলা চলছিল, ক্ষুদিরাম বসু ছিলেন একদম নীরব। কোনোভাবেই তিনি উত্তেজিত হননি। একবারই তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন যখন কিংসফোর্ডকে সাক্ষী হিসাবে নিয়ে আসা হয়। রংপুর থেকে সতীশচন্দ্র চক্রবর্তী আসেন ক্ষুদিরামের হয়ে লড়াই করার জন্য। এই সময় ক্ষুদিরামের কাছ থেকে দুবার বয়ান নেওয়া হয়েছিল। প্রথম বয়ান তিনি দিয়েছিলেন 1 মে জেলাশাসক উডম্যানকে। সেখানে তিনি সব অভিযোগ নিজের ওপর নিয়ে নিয়েছিলেন, কারণ তিনি তখন জানতেন না যে প্রফুল্ল চাকি মারা গিয়েছেন। কিন্তু পরে 23শে মে তিনি ম্যাজিস্ট্রেট ব্রেডহুডের কাছে আবার বয়ান দেন। তাই তার বয়ানের মধ্যে দুবারে কিছু অমিল দেখা যায়। শুনানির সময় দূর দূরান্ত থেকে লোক ক্ষুদিরাম বসুকে দেখতে আসতো, আর কোর্টের মধ্যে শুনানি চলাকালীন তার ভাবলেশহীন মুখ সবাইকে অবাক করত। ম্যাজিস্ট্রেট কর্নডলফ তাকে ফাঁসির হুকুম দেন। তিনি বলেছিলেন যে এমন কিছু কারণ তিনি দেখছেন না যে এই বিপ্লবীকে তাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই তিনি আর ডিলে করতে চান না। ক্ষুদিরামের মুখে সেই এক চিলতে হাসি দেখা যায়। ম্যাজিস্ট্রেট তাকে প্রশ্ন করেন, তুমি কি বুঝতে পারছো তোমার কি সাজা হয়েছে? ক্ষুদিরাম বসু বলেন, হ্যাঁ, আমি বুঝেছি। জজ তাকে জানান নিয়ম মতো 7 দিনের মধ্যে তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করতে পারেন। প্রথমে তিনি খুব একটা রাজি ছিলেন না, কিন্তু পরে তার উকিলরা তাকে বুঝিয়েছিলেন যে তিনি যদি কোনোভাবে
এই ফাঁসির সাজাকে যাবজ্জীবন কারাদণ্ডে নামিয়ে আনতে পারেন, আর তারপর তার কোনো ভালো কাজ, ভালো ব্যবহারের জন্য যদি তিনি সময়ের আগেই ছাড়াও পেয়ে যান, তাহলে দেশের জন্য আরও বেশি কিছু তিনি করতে পারবেন। সেই কথায় ক্ষুদিরাম বসু রাজি হয়ে যান, যদিও তার খুব একটা ইচ্ছে ছিল না। কলকাতা হাইকোর্টে আবার কেস ওঠে, নরেন্দ্র কুমার বসু তার হয়ে কেস লড়েন, কিন্তু ক্ষুদিরাম বোস ম্যাজিস্ট্রেটের কাছে তার এই কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে একদমই রাজি হন না, এবং উকিল তাকে এও পরামর্শ দেন যে তিনি যেন সেখানে বলেন যে এই কাজ তিনি আদৌ করেননি, এর সাথে অন্য কেউ জড়িত। কিন্তু সেই স্টেটমেন্টে সই করতে রাজি হননি ক্ষুদিরাম। কলকাতা হাইকোর্ট সেই একই রায় বহাল রাখে, কারণ তারাও কোনো বাঙালি বিপ্লবীকে এইভাবে ছাড়তে চাইছিলেন না। 11ই আগস্ট 1908 সালের সকাল 6টায় ক্ষুদিরাম বসুর ফাঁসির সময় ধার্য হয়। ম্যাজিস্ট্রেট তার শেষ ইচ্ছার কথা জানতে চান। ফাঁসির আগে ক্ষুদিরাম চেয়েছিলেন তার দিদি অপরূপা দেবীর সঙ্গে দেখা করতে, কিন্তু হয়তো বাড়ির অনুমতি পাননি, তাই অপরূপা দেবী আসতে পারেননি ভাইয়ের সাথে শেষ দেখা করতে। তবে একজন মুসলিম মহিলা একসময় ক্ষুদিরামকে আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে। ক্ষুদিরাম বসু তাকে বোনের মতো ভাবতেন। ফাঁসির খবর শুনে কলকাতা থেকে ছুটে এসেছিলেন সেই বোন দেখা করতে ক্ষুদিরাম বসুর সাথে। অপরদিকে জেলাশাসক উডম্যান ক্ষুদিরামের প্রতি একটু দয়ালু ছিলেন। তিনি ক্ষুদিরাম বসুর জন্য ব্রাহ্মণ রাঁধুনির হাতে তৈরি মিষ্টি, আম, অন্যান্য ফল তাকে দিতেন জেলের মধ্যেই। এমনকি তার উকিলদের সঙ্গে দেখা করারও পারমিশন দিয়েছিলেন তিনি। ফাঁসির ঠিক একদিন আগে 10ই আগস্ট কালিদাস বসু এসেছিলেন দেখা করতে ক্ষুদিরামের সঙ্গে। ক্ষুদিরাম তাকে বলেন, ভারতের রাজপুত মহিলারা যেরকম নির্ভীকভাবে নিজের আব্রু রক্ষার জন্য ঝাঁপ দিতেন আগুনে, ঠিক তেমন নির্ভীকভাবে তিনি ফাঁসির মঞ্চে নিজেকে বিসর্জন দেবেন। 1908 সালের 11ই আগস্ট অবশেষে এলো সেই অভিশপ্ত দিন। সকাল 6টায় তার ফাঁসির অর্ডার হয়েছিল, তাই সকাল 5টার সময় সেখানে চলে আসেন বেঙ্গলি পত্রিকার সম্পাদক উপেন্দ্রনাথ সেন ও ক্ষেত্রনাথ ব্যানার্জি। এই দুজনকেই অনুমতি দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বসুর ফাঁসির সময় তার কাছে থাকার। তার অন্ত্যেষ্টি করার জন্য 12 জন লোক এবং তার সব দেহকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আরও 12 জন লোককে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। ভোরবেলা যখন উপেন্দ্রনাথ ও ক্ষেত্রনাথ সেখানে পৌঁছন, সেখানে গিয়ে দেখেন অসংখ্য মানুষ ভিড় করেছে সেই বিপ্লবীকে একবার দেখার জন্য। তারা দুজনে জেলের ভেতর প্রবেশ করেন, এগিয়ে যান সেই গ্যালোসের দিকে, গ্যালোস যেখানে ফাঁসি দেওয়া হয়। তারা দেখতে পেলেন ক্ষুদিরাম বসুকে 4 জন পুলিশ নিয়ে আসছে। ক্ষুদিরাম বসুর মুখে সেই হাসি, ভয়ের লেশ মাত্র নেই, মৃত্যু ভয় নেই। সদর্পে তিনি আগে আগে এগিয়ে আসছেন। মনে হচ্ছে সেই পুলিশরা নয়, যেন ক্ষুদিরাম বসু নিজে সেই পুলিশদের সঙ্গে করে নিয়ে আসছেন। একবার তিনি তাকিয়ে দেখেন উপেন্দ্রনাথ ও ক্ষেত্রনাথের দিকে, তারপর সেই ফাঁসির মঞ্চে এগিয়ে যান। তার মুখ ঢেকে দেওয়া হয় কাপড়ে, তার হাত দুটো পিছনে পিছমোড়া করে বেঁধে দেওয়া হয়, গলায় পরিয়ে দেওয়া হয় মোটা ফাঁসির দড়ি। কিন্তু অবাক হয়ে উপেন্দ্রনাথ দেখেন নির্ভীক, নিশ্চল, সোজা হয়ে দাঁড়িয়ে আছেন ক্ষুদিরাম। আর তারপর জেলাশাসক উডম্যানের অর্ডারে জল্লাদ লিভারটা ঘুরিয়ে দেন, নিচের তক্তা সরে যায়। কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে দিয়ে উধাও হয়ে যান ক্ষুদিরাম বসু। সাদা কাপড়ে মুড়ে নতুন কাপড় পরিয়ে ক্ষুদিরাম বসুকে তুলে দেয় উপেন্দ্রনাথ আর ক্ষেত্রনাথের হাতে। সেখান থেকে সববাহী গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়। এমনকি কোন পথে সেই শবদেহ নিয়ে যাওয়া হবে সেই পথও নির্দিষ্ট করে দেয় ইংরেজরা। কোনো রকমে তাকে চান করিয়ে শুইয়ে দেওয়া হয় চিতায়, সারা শরীর ঢেকে দেওয়া হয় ফুলে, শুধু সেই সুন্দর হাস্যময় মুখ দেখা যায়। পঞ্চভূতে বিলীন হয়ে যায় ক্ষুদিরাম বসুর শরীর। বিপ্লবী ক্ষুদিরামের শরীর
পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তার বিপ্লবী সত্তা ছড়িয়ে পড়ে পরাধীন ভারতের প্রত্যেক যুবকের মনের মধ্যে। কলকাতায় স্কুল কলেজের ছাত্ররা শোক দিবস পালন করে। মুজাফফরপুর থেকে অনেক দূরে কটকের 11 বছরের বালক উদ্বিগ্ন হয়ে ওঠে। খবরের কাগজ থেকে ক্ষুদিরাম বসুর ছবি কেটে সে লাগিয়ে রাখে তার ঘরের দেওয়ালে। পরে সেই 11 বছরের বালক হয়ে ওঠেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার স্মরণে ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজ, ক্ষুদিরাম মেট্রো স্টেশন, যেটা কলকাতার গড়িয়া মেট্রো স্টেশন, আর যে রেলওয়ে স্টেশন থেকে তাকে ধরা হয়েছিল সেই ওয়াইনি রেল স্টেশনের নাম এখন ক্ষুদিরাম বোস পুসা রেলওয়ে স্টেশন। এইভাবেই তিনি অমর হয়ে থাকুন সমগ্র ভারতবাসীর মনে। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।